জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশে কি ফাইনালি সার্জিক্যাল স্ট্রাইক করতে যাচ্ছে ইন্ডিয়ান আর্মি? যেমন পাকিস্তানে উড়ি সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, তেমনি যদি তাই না হবে তাহলে পূর্ব ভারতের দিকে কেন সেনা মুভমেন্ট করাচ্ছে ভারত? দেখুন, বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে ভারত বিরোধী মনোভাব তৈরি হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে জঙ্গি এবং জিহাদিদের বারবারন্ত হচ্ছে, তাতে কিন্তু সেনা অভিযান ছাড়া ভারতের কাছে আর কোনো অপশনই থাকছে না। কিন্তু লাখ টাকার প্রশ্ন হলো, ভারত কি সত্যিই পাকিস্তানের মতো বাংলাদেশেও সার্জিক্যাল স্ট্রাইক করবে, নাকি শুধুমাত্র বাংলাদেশের উপরে চাপ তৈরি করবার জন্যই বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করছে ভারত? এর বিস্তারিতই কিন্তু জানবো আজকের এই ভিডিওটাতে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে নিতে ভুলবেন না, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটাকে লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে ভিডিও শুরু করার আগে একটু বলে নিই, আমাদের আজকের এই ভিডিওর এডুকেশন পার্টনার হলো ইউনিভেস্ট অ্যাপস। ইউনিভেস্ট অ্যাপস হলো ভারতের একটা লিডিং স্টক মার্কেট অ্যাপস বা শেয়ার মার্কেট অ্যাপস। আপনারা যারা স্টক বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা শেয়ার ট্রেডিং করেন, তাদের কাছে এটা খুবই ইউজফুল একটা অ্যাপস। আর এই অ্যাপসের মধ্যে আপনি ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের জন্য সব রকমের প্রয়োজনীয় ইনফরমেশন তো পাবেনই পাবেন। যেমন অ্যাপসটি যদি আপনি খোলেন তাহলে এই রকম ইনফরমেশন দেখতে পাবেন। আর এরপরে যদি আপনি মোর অপশনে ক্লিক করেন তাহলে আপনি শার্ক সেকশনটি দেখতে পাবেন, যেখানে ভারতের বড় বড় ইনভেস্টররা কোথায় কোথায় ইনভেস্ট করছেন, বর্তমানে কোন স্টক কিনছেন বা বিক্রি করছেন, সেগুলোও কিন্তু দেখতে পাবেন, যেটা আমার মতে স্টক মার্কেটের বিগিনার্সদের জন্য খুবই হেল্পফুল একটা বিষয়। তাছাড়া এখানে আমরা ইনস্টিটিউশনাল হোল্ডিং এর ডেটাও কিন্তু চেক করতে পারবো, মানে ভারতের মিউচুয়াল ফান্ড বা বড় বড় পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কোন শেয়ার কিনছে বা বিক্রি করছে সেগুলোও কিন্তু দেখতে পাবো। আবার একইভাবে FII বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কোন কোন শেয়ারে বিনিয়োগ করছে সেটাও কিন্তু আমরা এখানেই দেখতে পাবো। অর্থাৎ ভারতের বাইরে বিদেশি মিউচুয়াল ফান্ড বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো ভারতের শেয়ার বাজারে কোথায় কোথায় কিভাবে বিনিয়োগ করছে সেটাও কিন্তু আমরা এই অ্যাপসে খুব ইজিলি দেখতে পাবো। অর্থাৎ এই বড় কোম্পানি বা বড় বিনিয়োগকারীরা কোন শেয়ারে বিনিয়োগ করছে সেটা দেখে আমরা আমাদের পোর্টফোলিওকে কিন্তু সহজেই ম্যানেজ করতে পারবো। এবং সবচেয়ে বড় কথা হলো, এই ইউনিভেস্ট অ্যাপে এই সমস্ত কিন্তু আপনি একেবারে ফ্রিতেই ট্র্যাক করতে পারবেন। এছাড়া এই অ্যাপে আপনাকে স্ক্যানারের মতো টুলস একেবারে ফ্রিতে প্রোভাইড করবে, যেখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি স্টককে সহজেই খুঁজে নিতে পারবেন এবং দরকার মতো কিন্তু আপনি চাইলে ফিল্টারও করতে পারবেন। আবার কোনো কোম্পানি বা কোনো স্টকের সমস্ত তথ্যও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, যেমন হাই ডিভিডেন্ড স্টক, ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, লো ডেপ মিড ক্যাপ স্টক, এর সমস্ত কিছুই কিন্তু আপনি এখানেই বিশ্লেষণ করতে পারবেন। এক কথায় এই ইউনিভেস্ট অ্যাপস আপনার স্টক মার্কেট এক্সপিরিয়েন্সকে খুব সহজ এবং স্মুথ করে দেবে। ইউনিভেস্ট অ্যাপসের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। এই লিঙ্ক থেকে অ্যাপটাকে ডাউনলোড করলে আপনি এই অ্যাপের পেইড অ্যাক্সেস 7 দিনের জন্য একেবারে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এবং সাথে সাথে আপনি সেবি দ্বারা অনুমোদিত রিসার্চ অ্যানালিস্ট, যার নাম ইউনি রিসার্চ গ্লোবাল প্রাইভেট লিমিটেড, এর পক্ষ থেকে 5টা ফ্রি ট্রেড আইডিয়া একেবারে ফ্রিতে পাবেন। আর যদি এই ইউনি রিসার্চের সাবস্ক্রিপশন 7 দিনের মধ্যে নিয়ে নেন তাহলে 80% পর্যন্ত ডিসকাউন্টও পাবেন। সো আপনার শেয়ার মার্কেট এবং স্টক মার্কেটের এক্সপিরিয়েন্সকে সহজ, লাভদায়ক এবং স্মুথ করতে আজই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টের লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে এই অ্যাপসটা অ্যাটলিস্ট ডাউনলোড করে নিন। তো চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। দেখুন, কি কারণে ভারতের পূর্ব সীমান্তে ভারত এত পরিমাণে সৈন্য সমাবেশ করছে, কেন বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের উপরে মিলিটারি প্রেশার তৈরি করাটা আজকের দিনে এত জরুরি হয়ে পড়েছে, কেন মিলিটারি অপারেশন ছাড়া ভারতের কাছে আর কোনো অপশনই থাকছে না, এর সব কিছু গভীরে গিয়ে জানতে হলে আমাদের বাংলাদেশের আজকের দিনে যে মৌলবাদী জিহাদি পরিস্থিতিটা তৈরি হয়েছে তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু গভীরে গিয়ে বুঝতে হবে। তো চলুন সেই ব্যাকগ্রাউন্ডটা একটু আমরা গভীরে নেমে বিশ্লেষণ করে বুঝি। দেখুন, আপনারা সবাই জানেন যে দিন দিন চায়না বা চীন নেক্সট গ্লোবাল সুপার পাওয়ার হিসাবে যেভাবে আমেরিকাকে চ্যালেঞ্জ করছে এবং ভারত যেভাবে আগামী সুপার পাওয়ার হিসাবে উঠে আসছে, তাতে বিচলিত আমেরিকা যে কোনো মূল্যে দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা স্থায়ী মিত্র বা স্থায়ী বন্ধু দেশ চাইছে। আর এজন্যই আমেরিকা প্রাথমিকভাবে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াডের মাধ্যমে ভারতকে কাছে টানে। কিন্তু আমরা সবাই জানি যে ভারত কোনো অবস্থাতেই আমেরিকার দেখানো পথে, মানে আমেরিকার মতো করে চলতে রাজি ছিল না। শুধু তাই নয়, ভারত তার নিজস্ব এবং স্বতন্ত্র বিদেশ নীতি নিয়ে সামনে এগোচ্ছে। অতএব হতাশ আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন এবং ভারতের বিরুদ্ধে একটা স্থায়ী মিত্র খুঁজতে গিয়ে প্রাথমিকভাবে বাংলাদেশের হাসিনা সরকারকে অ্যাপ্রোচ করে। আর এর আগের ভিডিওটাতে আমি এই পুরো বিষয়টা পরিষ্কার করে আলোচনা করে বলেছি যে কিভাবে আমেরিকার পাঠানো দূত ডোনাল্ড লু হাসিনা সরকারকে সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকার কাছে হস্তান্তর করার প্রস্তাব দেয়, যাতে সেন্ট মার্টিনে তারা একটা সামরিক ঘাঁটি
ঘাঁটি বানাতে পারে। এবং ওই ভিডিওতে আমি আরো ব্যাখ্যা করে বলেছি যে কিভাবে আমেরিকা বাংলাদেশকে আহ্বান করে বলে যে বাংলাদেশ যেন ভারত এবং চায়না থেকে সমুদ্রত্ব তৈরি করে আমেরিকার বন্ধু দেশে পরিণত হয়ে যায়। কিন্তু আমরা সবাই জানি যে শেখ হাসিনা আমেরিকার সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলে আমেরিকা তার বিরুদ্ধে একটা রেজিম চেঞ্জ অপারেশন পরিচালনা করে। আর এই অপারেশনের শেষে সিআইএর একটা ফান্ড অর্গানাইজেশন যার নাম ক্লিনটন ফাউন্ডেশন, তারা বাংলাদেশে মোহাম্মদ ইউনুস নামের একজন ট্রেন্ড সিআইএ এজেন্টকে ক্ষমতায় বসায় এবং মুখ্য উপদেষ্টা হিসাবে তাকে বাংলাদেশের ক্ষমতা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। শুরুর দিন থেকেই মোহাম্মদ ইউনুসকে সেন্ট মার্টিন দ্বীপটাকে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয় যাতে করে সেখানে সেনা ঘাঁটি বানিয়ে আমেরিকা ভারত মহাসাগরে চীনের বাণিজ্য জাহাজ এবং সামরিক গতিবিধির উপরে নজর রাখতে পারে। সেন্ট মার্টিন দ্বীপটা হস্তান্তরের যে পুরো ষড়যন্ত্র, সেই বিষয়টা আমি আগের ভিডিওটাতে ব্যাখ্যা করে বলেছি, নিশ্চয়ই দেখে থাকবেন, না হলে এই ভিডিওর শেষে ওই ভিডিওটা নিশ্চয়ই গিয়ে দেখে নেবেন। এবং পাশাপাশি ভারতের উপরে চাপ সৃষ্টি করার জন্য আমেরিকা বাংলাদেশের উপরে সরাসরি হস্তক্ষেপ না করে একটা পরোক্ষ নীতি গ্রহণ করে, কারণ আগেই বলেছি ভারত কোয়াডের সদস্য। আর তাই ভারতের বিরুদ্ধে পরোক্ষ এই ষড়যন্ত্রে আমেরিকা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ করার জায়গা করে দেয়। আর সেই পরিকল্পনার অংশ হিসাবে বর্তমানে আইএসআই বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ করছে এবং তাদের কার্যক্রমকে মোহাম্মদ ইউনুস সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনুস যে পাকিস্তানের আইএসআইয়ের কথা শুনে কাজ করছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো ক্ষমতায় আসার পরেই মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জেলে বন্দী থাকা পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সক্রিয় সদস্য জসিমউদ্দিন রহমানিকে জেল থেকে মুক্ত করে দেয়। কে এই জসিমউদ্দিন রহমানি? জসিমউদ্দিন রহমানি হলো বাংলাদেশের আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলার চিফ। এই সংগঠন শেখ হাসিনা সরকারের সময় নিষিদ্ধ ছিল এবং জিহাদি কার্যকলাপের জন্য জসিমউদ্দিন রহমানি দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশের কারাগারে বন্দী ছিল। জেল থেকে মুক্তি পাওয়ার পরে জসিমউদ্দিন বরিশালে মোহাম্মদ ইউনুস এবং আইএসআইয়ের তৈরি করা একটা ঘাঁটিতে বসে একটা নতুন ষড়যন্ত্রমূলক ন্যারেটিভ তৈরি করার কাজ শুরু করেন। এই ষড়যন্ত্রের প্রধান দুটো উদ্দেশ্য কি জানেন? প্রথমটা হলো বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে হিন্দুদেরকে উৎখাত করা এবং বিতাড়িত করা, এবং দ্বিতীয় উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে বৃহত্তর বাংলাস্থানের অংশ বানানো। অবশ্য এই দুটি লক্ষ্যের কথা জসিমউদ্দিন রহমানি প্রকাশ্যে নিজের মুখেই বলেছেন। কপিরাইট পড়ে যাবে বলে আমি জসিমউদ্দিন রহমানির ওই ভিডিওটা সরাসরি এই ভিডিওর সঙ্গে সংযুক্ত করে দেখাতে পারছি না, কিন্তু আপনারা জানেন যে জসিমউদ্দিন রহমানি তার বক্তৃতায় বারবার পশ্চিমবঙ্গকে মোদী সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে বৃহত্তর বাংলাস্থানের অংশ করার ঘোষণা দিয়েছে। ভারতের গোয়েন্দা ব্যুরো বা ইন্টেলিজেন্স ব্যুরো রিপোর্ট অনুযায়ী জসিমউদ্দিনের লক্ষ্য পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ অঞ্চলে মুসলমানদের উস্কানো এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে উগ্রপন্থা বা চরমপন্থার আদর্শকে ছড়িয়ে লিবারেশন জোন বা স্বাধীন অঞ্চল তৈরি করার জন্য প্ররোচিত করা, এবং দ্বিতীয়ত বাংলাদেশের হিন্দুদের উপরে অমানবিক নির্যাতন করে তাদের নামে ভুয়ো গল্প, অভিযোগ এবং ন্যারেটিভ তৈরি করে তাদেরকে গ্রেপ্তার করানো এবং দাঙ্গা উস্কে দিয়ে হিন্দুদেরকে লক্ষ্যবস্তু বানানো। অতএব আপনারা সহজেই বুঝতে পাচ্ছেন যে চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুর গ্রেপ্তারি, বাংলাদেশে হিন্দু নিধনের জন্য যে দাঙ্গা লাগানো, এগুলো কিন্তু কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এর সমস্ত কিছুই কিন্তু পাকিস্তানের আইএসআই ঠিক করে দেওয়া প্যাটার্ন অনুযায়ী বাংলাদেশে ঘটছে। মোদ্দা কথা হলো মোহাম্মদ ইউনুস আইএসআইকে বাংলাদেশের মাটিতে খোলা ছুট দিয়েছে এবং ইউনুসের সাপোর্টে আইএসআই এখন বাংলাদেশের মাটিতে আনসারুল্লাহ বাংলা টিমকে ব্যবহার করছে, যার নেতৃত্ব দিচ্ছেন এই জসিমউদ্দিন রহমানি। এখন যদি প্রশ্ন করেন যে জসিমউদ্দিন রহমানি কিভাবে বাংলাদেশের মাটিতে আইএসআইয়ের এই পরিকল্পনাকে কার্যকারী করছে, চলুন সেটাও কিন্তু একটু গভীরে গিয়ে বুঝতে হবে। দেখুন, জেল থেকে মুক্তি পাওয়ার পরে জসিমউদ্দিন রহমানি হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা ছড়ানোর জন্য 4টে পদ্ধতি গ্রহণ করে। এক, জামাত ইসলামের ক্যাডারদেরকে সক্রিয় করেছেন তিনি। আমরা সবাই জানি যে জামাত ইসলাম শুরু থেকেই বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী এবং পাকিস্তানের পক্ষে মৌলবাদী জিহাদি আদর্শে কাজ করে আসা একটা সন্ত্রাসী জিহাদি সংগঠন। দ্বিতীয়ত, জসিমউদ্দিন রহমানি আইএসআইয়ের ফান্ডিং দিয়ে বাংলাদেশের আরও একটা মৌলবাদী জিহাদি সংগঠন হেফাজতে ইসলামকে সক্রিয় করে তুলেছেন। এই সংগঠনটি কিছুদিন আগেও নিষ্ক্রিয় ছিল, কিন্তু এখন আইএসআইয়ের নির্দেশে বাংলাদেশ জুড়ে কিন্তু সক্রিয় হয়ে উঠেছে। তৃতীয়ত, জসিমউদ্দিন রহমানি বাংলাদেশে আরও একটা মৌলবাদী সংগঠন হিজবুত তাহরিকেও কিন্তু মাঠে নামিয়েছে। এই সংগঠনটাও কিন্তু আইএসআইয়ের তৈরি একটা সংগঠন। এবং চতুর্থত, জসিমউদ্দিন রহমানি বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গা মুসলিমদেরকেও এই বৃহৎ ষড়যন্ত্রের মধ্যে যুক্ত করে নিয়েছেন। অর্থাৎ আমেরিকার ফান্ডে আইএসআইয়ের প্ল্যান অনুযায়ী ইউনিসের সাপোর্টে এই 4 ধাপে জসিমউদ্দিন রহমানি গত কয়েক মাসে
বাংলাদেশে আজকের এই অস্থিতিশীল দাঙ্গা হাঙ্গামা, হিন্দু নিধনযোগ্য, চূড়ান্ত ভারত বিরোধী জঙ্গি মনোভাবকে সৃষ্টি করে ফেলেছেন। আর এটাই কিন্তু তার পরিকল্পনার প্রথম ধাপ ছিল। আর দ্বিতীয় ধাপে তাদের পরিকল্পনা আরও মারাত্মক। এদের লক্ষ্য প্রথমত হিন্দুদের উপরে লাগাতার নির্যাতন করে হিন্দুদেরকে ভয় দেখিয়ে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য করা, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং আসামে স্থানান্তরকে নিশ্চিত করা, এবং দ্বিতীয়ত যখন দলে দলে হিন্দুরা বাংলাদেশ ছেড়ে পালাবে সেই পলাতক হিন্দুদের দলে জামাতি, হেফাজতি এবং আইএসআইয়ের এজেন্টদেরকে মিশিয়ে ভারতে পাঠানো, যাতে করে এই এজেন্টরা ভারতে ঢুকে আসাম এবং পশ্চিমবঙ্গে ছোট ছোট অঞ্চলে চরমপন্থাকে ছড়াতে পারে। আর এভাবে ধীরে ধীরে আসাম, পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত ইসলামী বাংলাস্তানের বিস্তার ঘটানো এবং আগামী 20-30 বছরের মধ্যেই পুরো পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ডকে দখলে এনে ইসলামী খেলাফতকে কায়েম করা। আশা করি পুরো ষড়যন্ত্রের বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করতে পারলাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সুজিত স্যার, এই যে এত কিছু আপনি জানেন, তখন ভারত সরকার নিশ্চয়ই জানেন, তাহলে সব কিছু জানার পরে ভারত এর বিষয়ে পাল্টা কি ব্যবস্থা নিয়েছে? দেখুন, ভারত পাল্টা কি কৌশল নিয়েছে সেটা আলোচনা করতে হলে প্রথমেই আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে। আপনারা নিশ্চয়ই মানবেন, আমাদের কাছে একেবারে বড় শয়তান বা প্রধান শত্রু হলো বাইডেন প্রশাসন, মেজর শয়তান হলো পাকিস্তান, ছোট শয়তান হলো মোহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুল, আর পুচকে শয়তান হলো উপদেষ্টা মণ্ডলীর কিছু কাচ্চা বাচ্চারা। এখন এই শত্রুদেরকে ভারত কিভাবে মোকাবেলা করছে সেটাই তো প্রশ্ন। আমাদের অনেকের ধারণা যে ভারত বুঝি কিছু করছে না বা ভারত বুঝি হাত গুটিয়ে বসে আছে, অথচ ভারত ঠান্ডা মাথায় কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বড় শয়তানকে মোকাবেলা করবার জন্য আপনারা জেনে থাকবেন যে ভারতের গোয়েন্দা সংস্থা এবং আমেরিকায় অবস্থান করা ভারতের পুরো ইকোসিস্টেম আমেরিকার ভারতীয় ভোটারদেরকে ভীষণ রকমভাবে মোটিভেট করেছিল যাতে তারা ট্রাম্পের পাশে থাকে, ট্রাম্পকে ভোট দেয়। এবং সেই মোটিভেশনটা এতটাই কার্যকারী ছিল যে ভোটের আগে ট্রাম্প হিন্দুদের পক্ষে, ভারতীয়দের পক্ষে টুইট পর্যন্ত করেছিলেন। এখন কেন ট্রাম্প জিতলে ভারতের ভালো সেটা আমি একটা আস্ত ভিডিও করে আলোচনা করেছি, ওই ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, না দেখে থাকলে এই ভিডিওটার পরে সেই ভিডিওটাও দেখে নেবেন। এখন যেহেতু ট্রাম্প ভোটে জিতলেও এখনো ক্ষমতায় বসেনি, তাই এখনো মোহাম্মদ ইউনুস বাইডেন প্রশাসনের অধীনেই কিন্তু কাজ করছে। কিন্তু এ মাসের মধ্যেই কিন্তু ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে বসবেন। সেক্ষেত্রে যেহেতু ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোদী সরকারের সম্পর্ক ভালো এবং ইতিমধ্যেই ট্রাম্প বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের বিষয়ে মন্তব্য করেছেন, অতএব সব মিলিয়ে ট্রাম্পের আমলে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের দীর্ঘদিন টিকে থাকার সম্ভাবনা কিন্তু নেই, টিকে থাকবেই না। আবার তাছাড়া মোহাম্মদ ইউনুস ক্লিনটন ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত, আর ট্রাম্প প্রশাসন এই ক্লিনটন ফাউন্ডেশনকে যা তা রকমের ঘৃণা করে। কারণ এর আগের ভোটে যখন ট্রাম্প হেরে গিয়েছিল সেই সময় ক্লিনটন ফাউন্ডেশনের একটা মঞ্চে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস মন্তব্য করেছিলেন যে ট্রাম্পের ভোটে জেতার অর্থ হলো আমেরিকায় সূর্যগ্রহণকে ডেকে আনা। অতএব আগামী 6 মাসের মধ্যেই বাংলাদেশের শাসন পরিবর্তন হওয়াটা কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা। তো এ তো গেল আমাদের বড় শত্রু বাইডেনকে আমরা কিভাবে মোকাবেলা করছি সেই বিষয়ের আলোচনা। এবার আসি মেজর শত্রু পাকিস্তানকে আমরা কি করে মোকাবেলা করছি সেই আলোচনায়। দেখুন, আপনারা জানেন যে বিগত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানে নতুন করে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কে বা কারা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের সশস্ত্র আন্দোলন শুরু করেছে। এখন ইমরান খানের দল এত অস্ত্রশস্ত্র, এত ফান্ড কোথা থেকে পেল এ খবর কেবল ভগবানই জানে, আমি অন্তত জানি না। কিন্তু এটুকু বলতে পারি যে এই সশস্ত্র আন্দোলনের মোকাবেলা করতে গিয়ে পাকিস্তান আর্মির কিন্তু যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আবার এই একই সময়ে আফগানিস্তানের সীমান্ত থেকে তেহরিক-ই-তালিবান নামক একটা সশস্ত্র সংগঠন পাকিস্তানের আর্মিকে লক্ষ্য করে রীতিমতো গোলাগুলি করতে শুরু করেছে। এখানেই শেষ নয়, এই একই সময়ে গোদের ওপরে বিষ পোড়ার মতো বেলুচিস্তানের বেলুচ লিবারেশন আর্মি হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে। পাকিস্তানের অভ্যন্তরে গোলযোগ এখন এতটাই প্রবল যে পাকিস্তান ভেঙে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে আমাদের কাছে খবর বাংলাদেশ থেকে আইএসআইয়ের মুখ্য এজেন্টরা পাকিস্তানে ফিরে যেতে শুরু করেছে। আগামী 2-3 মাস পাকিস্তানের অভ্যন্তরে এই গোলযোগটাকে টিকিয়ে রাখা গেলে বাংলাদেশে জসিমউদ্দিন রহমানিরা অভিভাবক এবং ফান্ড শূন্য হয়ে পড়বে। আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এবার আসি ছোট শত্রু ইউনুসকে ভারত কিভাবে টাইট দিচ্ছে তার কথায়। দেখুন, ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ তখনই যাবে যখন তাদের পেটে টান পড়বে। আর গত 3-4 মাসে বাংলাদেশের মানুষ পেটের টান কাকে বলে সেটা হাড়ে হাড়ে বুঝছে এবং আগামীতে আরও বুঝবে। কিন্তু কিভাবে? দেখুন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রোজগারের মূলত দুটো জায়গা রয়েছে। এক হলো বাংলাদেশের গার্মেন্টস শিল্প, আর 2 হলো প্রবাসী বাংলাদেশিরা বিদেশে কাজ করে বাংলাদেশে যে রেমিটেন্সের টাকা পাঠায় সেটা। আমরা জানি গত 3 মাসে বাংলাদেশের গার্মেন্টস শিল্প
একেবারে ধ্বংস হয়ে গেছে প্রায়। কিন্তু কিভাবে সেটা হলো জানেন কি? আসলে এর পেছনেও ভারতের মাস্টার স্ট্রোকস কাজ করছে। কিন্তু কিভাবে সেটা একটু বুঝিয়ে বলি চলুন। প্রথমত, বাংলাদেশের লাগাতার অস্থিতিশীল পরিস্থিতির ফলে বাংলাদেশের সমস্ত রকমের বিদেশি বিনিয়োগ এমনিই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশে ভারতের যে পোশাক কোম্পানিগুলো কাজ করছিল তারা তাদের ফান্ডকে গুটিয়ে নিয়েছে, যেমন H&M, জারা, এই সমস্ত বিদেশি কোম্পানি। আবার আদিত্য বিড়লার ফ্যাশন অ্যান্ড রিটেলস, রিলায়েন্সের ট্রেন্ডস, এরাও কিন্তু বাংলাদেশকে ত্যাগ করেছে। তৃতীয়ত, আমরা জানি যে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা ভারতের উপরে সম্পূর্ণই নির্ভরশীল প্রায়, এবং যেহেতু বিদ্যুতের বিল মেটাতে না পারার জন্য ভারত থেকে বিদ্যুৎ যাওয়াটা অনিয়মিত হয়ে পড়েছে, তাই শিল্পগুলো কিন্তু বিদ্যুতের সংকটের মুখেও পড়েছে। চতুর্থত, যেহেতু বাংলাদেশের গার্মেন্ট শিল্পের মূল কাঁচামাল হলো তুলা এবং কাঁচা কাপড়, যেটা ভারত থেকে যায়, গত 3-4 মাসে ভারতের গার্মেন্টসের সেই র মেটেরিয়াল রপ্তানিতেও কিন্তু চূড়ান্তভাবে নিয়ন্ত্রণ করছে। আর এই চতুর্মুখী চাপে পড়ে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একেবারে ধ্বংস হতে বসেছে, যার প্রত্যক্ষ ফলশ্রুতিতে বাংলাদেশের বেকারত্ব কিন্তু হু করে বাড়ছে। আর কিছুদিনের মধ্যেই এই সব রাগ ইউনিশ গভর্নমেন্টের ওপরে গিয়ে পড়বে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তৃতীয়ত, বাংলাদেশের মানুষকে ইউরোপ এবং মিডল ইস্টের দেশগুলোতে যেতে হলে মূলত ভারত হয়ে যেতে হয়, কিছু কিছু দেশ বাদে। যেহেতু ভারত বাংলাদেশকে সব রকমের ভিসা দেওয়া বন্ধ করেছে, তাই নতুন করে বাংলাদেশের শ্রমিকরা কাজের জন্য কিন্তু বিদেশে যেতে পারছে না। আবার গত 3 মাসে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে লাগাতার যেভাবে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমোট করা হচ্ছে, তাতে অচিরেই বিদেশের মাটিতে বাংলাদেশিরা জঙ্গি এবং জিহাদি হিসাবে পরিচিতি লাভ করে যাবে, যার সুদূর প্রসারী ফল হিসাবে বাংলাদেশিদের পক্ষে বিদেশে কাজ করে টাকা রোজগার করা সম্ভব হবে না। অর্থাৎ রেমিটেন্স হিসেবে বাংলাদেশে যে প্রচুর বৈদেশিক মুদ্রা আসতো, সেটা ধীরে ধীরে বন্ধ হতে থাকবে। তৃতীয়ত, ভারত বাংলাদেশের সব রকমের মেডিকেল ভিসা দেওয়া বন্ধ করেছে, এমনকি ওষুধ এবং মেডিকেল সরঞ্জামের রপ্তানিতে এক্সট্রা ট্যাক্স পর্যন্ত বসিয়েছে, যার ফলে বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকারের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। খুব নিকট ভবিষ্যতে এই হাহাকারটা চূড়ান্ত বিদ্রোহের রূপ নেবে, আর সেদিন কিন্তু আসিফ নজরুলরা কোথায় পালাবে সেই দিনটা দেখার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি। আর চতুর্থত, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। চতুর্থত হলো ইউরোপে বাস করা অথচ বাংলাদেশের মোল্লাদের ওপরে প্রভাব রয়েছে এই রকম 2-3 জন ইউটিউবার খুব সুকৌশলে বাংলাদেশের আমজনতার মধ্যে রীতিমতো বিভ্রান্তি ছড়াচ্ছে। এই যে গোটা বাংলাদেশ জুড়ে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা জারি রয়েছে, এর পেছনে ওই 2-3 জন ইউটিউবারের কিন্তু সক্রিয় ভূমিকা রয়েছে, যারা আসলেই সারাক্ষণ ভারত বিরোধিতার নাম করে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছে। আমি ওই 2-3 জন ইউটিউবারের নাম নিতে চাই না, কিন্তু কাদেরকে ইঙ্গিত করছি নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। আপনি আবার কমেন্ট বক্সে এদের নাম জানতে চাইবেন না, আমি কিন্তু বলবো না। পঞ্চমত, গোটা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে পুনরায় সংগঠিত করা হচ্ছে, কারণ আগামী 2-3 মাসের মধ্যেই সরকার পরিবর্তনের জন্য যে বৃহত্তর ঘোর আন্দোলন হবে, তাতে কিন্তু এরাই সক্রিয় ভূমিকা নেবে। এবং ষষ্ঠত ও শেষত, বাংলাদেশের সীমান্ত জুড়ে ধীরে ভারতীয় মিলিটারিকে ডিপ্লয় করছে ভারত সরকার। অলরেডি আসাম, ত্রিপুরা, মণিপুর সীমান্তে মোট 36,000 সেনা, ভারী ক্ষেপণাস্ত্র, ভারী ট্যাঙ্ক মোতায়েন করা হয়ে গেছে। আগামী 1 মাসের মধ্যে এই সংখ্যাটা আরো বড় অঙ্কে গিয়ে পৌঁছবে। এখন প্রশ্ন হলো, মিলিটারি ডিপ্লয়মেন্টের মাধ্যমে ভারত কি বাংলাদেশের ওপরে সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোনো আক্রমণ চালাতে যাচ্ছে? এর উত্তর হলো, সেটা পরিস্থিতির ওপরে নির্ভর করবে। আগামী 2-1 মাসের মধ্যে যদি বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু হতেই পারে। আই রিপিট, আগামী 2-1 মাসের মধ্যে যদি বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে সার্জিক্যাল স্ট্রাইক, মিলিটারি অপারেশন হতেই পারে। যদি সার্জিক্যাল স্ট্রাইক নাও হয়, ভারত বঙ্গোপসাগরে নৌবাহিনী পাঠিয়ে রাখবে, বাংলাদেশের আকাশ সীমায় সেনা বিমান পাঠাবে, সীমান্তে ভারতীয় সেনা বল প্রয়োগও করতে পারে, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী বিবৃতি পর্যন্ত জারি করতে পারে। তবে মনে হয় না খুব দরকার না হলে ভারত সরাসরি আক্রমণে যাবে, কারণ ভারত আন্তর্জাতিক স্তরে বাংলাদেশকে যেভাবে একঘরে করে ফেলেছে, বিশেষ করে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারির পরে ভারত যেভাবে সুবিধা পেয়েছে, তাতে এই ইস্যুটাকে প্রচার করেই পশ্চিমাদের কাছে ভারত স্পষ্ট বার্তা পাঠাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশ জঙ্গি এবং জিহাদিদের হাতে চলে গেছে। অতএব জঙ্গি
জঙ্গি এবং জিহাদিদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে শেখ হাসিনাকে বসানোর তুরুপের তাস অলরেডি ভারতের হাতে চলে এসেছে, যাতে করে পরবর্তী 6 মাসে অন অর বিফোর অগাস্ট 2025 বাংলাদেশের শাসন পরিবর্তন হয়েই যাবে। তাই মনে হয় না খুব বড় কিছু না হলে বাংলাদেশে সেনা অভিযানের প্রয়োজনটা হবে। তাই বাংলাদেশের সীমান্তে ভারত যে সেনা সমাবেশ ঘটাচ্ছে সেটা শুধুমাত্র চাপ তৈরি করার জন্যই বলে আমার অন্তত মনে হয়। অবশ্য আরও একবার মনে করিয়ে দিতে চাই, যদি বাংলাদেশ খুব একটা বাড়াবাড়ি না করে, তবে বাড়াবাড়ি করলে সেনা অভিযান হবে, সার্জিক্যাল স্ট্রাইক হবে এবং সেটা কিন্তু করতেই হবে, ভারতের কাছে কোনো অপশান নেই। তো এই হলো সম্পূর্ণ ঘটনার ব্যাখ্যা। আশা করি আপনাদেরকে ঠিকঠাক বুঝিয়ে বলতে পেরেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন যে ভারত সরকার যা যা করছে সেটা কি সঠিক পদ্ধতি, নাকি এখনই বাংলাদেশে সেনা অভিযান করা উচিত? কমেন্ট বক্সে নির্ভয়ে কমেন্ট করবেন, আপনার মতামত নিশ্চয়ই জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার কিন্তু আমি অপেক্ষায় রইলাম। ভিডিওটা শেষ করার আগে আরও একবার কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের আজকের ভিডিওর এডুকেশন পার্টনার ইউনিভেস্ট অ্যাপসের প্রতি। আগেই বলেছি, ইউনিভেস্ট স্টক অ্যাপস, যেটা এই মুহূর্তে ভারতের লিডিং শেয়ার মার্কেট অ্যাপস, যার ইউনিক ফিচার্স আপনার শেয়ার মার্কেট বা স্টক মার্কেট এক্সপিরিয়েন্সকে সহজ, লাভদায়ক এবং স্মুথ করবে বলেই আমার বিশ্বাস। সো যদি আপনি আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করতে চান, তাহলে আজই এই ভিডিওর ডেসক্রিপশন বা প্রথম কমেন্টের লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে এই ইউনিভেস্ট শেয়ার মার্কেট অ্যাপসটা অ্যাটলিস্ট ডাউনলোড করে নিন। তো আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে। ভালো থাকবেন, সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।